হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা তড়িৎযোজী যৌগ এবং তড়িৎযোজী বন্ধন অর্থাৎ আয়নিক বন্ড নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং ডিটেলড আলোচনা করেছিলাম। আজকে আমাদের বিষয় হচ্ছে সমযোজী বন্ধন অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড। কিন্তু আলোচনা শুরু করার আগে বলি যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও এবং ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকো। আচ্ছা, সমযোজী বন্ধন আলোচনা শুরু করার আগে দু একটা পয়েন্ট আমি আগে লিখে নিই এখানে, তারপরে আমি আলোচনাটা শুরু করছি। প্রথম কথা হচ্ছে এটা একটা অধাতুর সাথে অধাতুর বন্ধন, অধাতু বন্ধন। আমরা আগের দিন তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন পড়ানোর সময় বলেছিলাম যে ধাতুর সঙ্গে অধাতুর জেনারেলি আয়নিক বন্ড হয় এবং সমযোজীর ক্ষেত্রে হয় উল্টোটা, অধাতুর সঙ্গে অধাতুর। কিন্তু এর কিছু এক্সেপশন বা ব্যতিক্রমও আছে। যেমন ধাতুর সঙ্গে অধাতুর বন্ড হয়, যেমন ধরো BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড। তো এখানে বেরিলিয়াম হচ্ছে ধাতু আর ক্লোরিন হচ্ছে অধাতু, আমরা জানি। কিন্তু এরা যখন কম্বাইন করছে এবং এই কম্পাউন্ডে যে তৈরি হয়ে গেল BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড, এটা কিন্তু একটা সমযোজী যৌগ। এরকম আরও দু চারটে এক্সাম্পল আছে যেখানে ধাতু এবং অধাতুর বন্ধনে সমযোজী যৌগ তৈরি হচ্ছে, কিন্তু সেগুলো এক্সেপশনাল কেস, ব্যতিক্রমী। সাধারণভাবে কী হয়, অধাতুর সঙ্গে অধাতুর বন্ধনে সমযোজী বন্ধন তৈরি হয়। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে আমরা আয়নিক বন্ডের শুরুতেই বলেছিলাম যে ওখানে ইলেকট্রনের সম্পূর্ণ স্থানান্তরণ ঘটে, ট্রান্সফার ঘটে। একটা ধাতু যেটা আছে সেটা ইলেকট্রন ত্যাগ করে, ক্যাটায়ন তৈরি করে এবং সেই ইলেকট্রনটা নিয়ে নেয় কে, ওই অধাতুটা, এবং সেই ইলেকট্রনটা নিয়ে অ্যানায়ন তৈরি করে। অর্থাৎ ইলেকট্রনটা কমপ্লিটলি ধাতু থেকে অধাতুর মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, স্থানান্তরিত হয়ে যাচ্ছে। এখানে সেটা হয় না। এখানে আমরা লিখবো যে ইলেকট্রনকে এইভাবে সিম্বলাইজ করা হয়, তারপর মাথায় মাইনাস চার্জ। ইলেকট্রনের স্থানান্তরণ ঘটে না। সমযোজী বন্ধন যখন তৈরি হয় সেক্ষেত্রে ইলেকট্রনের স্থানান্তরণ ঘটে না, বরং কি ঘটে, বরং ইলেকট্রন এর সমবন্টন, বন্টন মানে ভাগাভাগি করে নেওয়া, সমানভাবে ওরা ইলেকট্রন বন্টন করে। সমবন্টনের মাধ্যমে ইলেকট্রন জোড় কথাটা ইম্পর্টেন্ট আমাদের। ব্যতিক্রমটা আমি মুছে দিচ্ছি, এটা দরকার নেই আমার। ইলেকট্রন জোড় বা ইলেকট্রন পেয়ার মানে এক জোড়া, সেই জন্য ওটা লিখলাম। ইলেকট্রন জোড় গঠন করে সমযোজী বন্ধন তৈরি হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আয়নীয় বন্ধনের সঙ্গে তফাৎ, ওখানে ইলেকট্রনের স্থানান্তরণ ঘটতো, এখানে স্থানান্তরণ ঘটে না, বরং দুটো পরমাণু একই সঙ্গে ইলেকট্রন মানে আদান প্রদান মানে সমবন্টন করে আর কি, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় নিজেদের ইলেকট্রনগুলোকে। ভাগাভাগি করে নিয়ে ইলেকট্রন জোড় বলে একটা এক জোড়া ইলেকট্রনকে আমরা ইলেকট্রন জোড় বলি, এইরকম একটা জিনিস তৈরি করে এবং তার মাধ্যমে বন্ধন তৈরি হয়। এটা কীভাবে হয় সেটা পরে ডিটেলে আসছে। এই বন্ধনের মাধ্যমে পরমাণুগুলি কি বলবো, কম্বিনেশনকে কি বলবো, সংবদ্ধ হয়ে অণু গঠন করে। এখন এইটার মধ্যে নতুন কি হলো, অণু তো আগের বারও তৈরি হয়েছিল। সোডিয়াম আর ক্লোরিন যখন রিয়াকশান করলো তখন NaCl তৈরি হলো, সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। কিন্তু আগের দিন আমি বলেছিলাম যে ওদেরকে আমরা প্রকৃতপক্ষে অণু বলতে পারি না, কারণ Na+ আর Cl- দুটো আয়নের কম্বিনেশান ওখানে। এখানে দুটো পরমাণু যুক্ত হয়ে প্রকৃতপক্ষে অণু তৈরি করে। আমরা আগের দিন বলেছিলাম যে আয়নীয় যৌগকে প্রকৃতপক্ষে অণু বলা যায় না এবং সেই কারণে ওদের আণবিক ভর
আমরা বলি না, তার পরিবর্তে আমরা সংকেত ভর কথাটা ব্যবহার করি। কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা অণু কথাটা ব্যবহার করব। ধরো জল, অ্যামোনিয়া বা আরও কিছু যেগুলো আমরা পড়বো আজকে, বা তার বাইরে যে সমস্ত সমযোজী যৌগ আছে তাদের অণু হয় বলে আমরা বলতে পারি যে এদের অণু আছে, এবং এদের আণবিক ভর আমরা বের করি। ঠিক আছে, ব্যাপারটা যদিও একই, পারমাণবিক ভরগুলোর সমষ্টি হচ্ছে আণবিক ভর, কিন্তু তড়িৎযোজীদের ক্ষেত্রে আমরা ওটাকে আণবিক ভর না বলে শব্দটাকে চেঞ্জ করে দিয়ে আমরা বলি সংকেত ভর। ঠিক আছে, তাহলে এই 3-4টা হচ্ছে আয়নীয় বন্ধন গঠনের সঙ্গে সমযোজী বন্ধন গঠনের একটা ডিফারেন্স। ঠিক আছে, এবার আমরা আসছি যে সমযোজী বন্ধন কখন গঠিত হয় এবং কেনই বা গঠিত হয়। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে সমযোজী বন্ধন কখন গঠিত হয়, ঠিক আছে, মানে কেন গঠিত হয় এবং কিভাবে গঠিত হয়, এইগুলো একটু জানতে হবে। তার মধ্যে এই কখন এবং কেন এটা সম্পর্কে মানে খুব বেশি লেখালেখি করার কিছু নেই, আমাদের ব্যাপারটা একটু বুঝতে হবে খালি। দেখো, প্রথম কথা এটা মাথায় রাখতে হবে যে রাসায়নিক বন্ধন কেন তৈরি হয়? স্থায়িত্ব পাওয়ার জন্য, স্টেবিলিটি পাওয়ার জন্য। আমি আগের দিন বলেছিলাম যে স্থায়িত্ব, যে কোনো সিস্টেম চায় স্থায়িত্ব লাভ করতে, এবং স্থায়িত্ব লাভ করা মানে সিস্টেমের নিজস্ব শক্তি কমে যাওয়া। স্থায়িত্ব আর শক্তি পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে যে কোনো সিস্টেম চাইবে নিজের শক্তি কমাতে এবং স্থায়িত্ব বাড়াতে। সেই কারণেই দুটো মৌল পরস্পরের সঙ্গে, মানে দুটো মৌলের পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অণু তৈরি করছিল। তার একটা পার্ট ছিল আমাদের আগের দিন যেটা দেখেছিলাম, যে আয়ন তৈরি করার মাধ্যমে তড়িৎযোজী যৌগ তৈরি করা। এইবার সবসময় সেই আয়ন তৈরি করাটা আসলে সম্ভব হয় না। খুব সহজ একটা এক্সাম্পল দিই, যে ধরা যাক PCl3 এরকম একটা যৌগ আছে, ফসফরাস ট্রাইক্লোরাইড। ঠিক আছে, ফসফরাস এবং ক্লোরিন দুজনেই অধাতু। আমি যদি ধরেও নিই যে এরা আয়নীয় যৌগ তৈরি করবে, আয়ন তৈরি করবে, তাহলে ফসফরাস, ধরা যাক ফসফরাস P3+ ক্যাটায়ন তৈরি করলো আর 3টে ইলেকট্রন ছাড়লো, আর তিনখানা ক্লোরিন সেই 3টে ইলেকট্রন গ্রহণ করলো করে 3খানা Cl- তৈরি করলো। এরপরে এরা সব কম্বাইন করলো, ঠিক আছে, এই যে 3+ তৈরি হয়ে গেল, সেটা P3+ আর 3খানা Cl- কম্বাইন করে PCl3 তৈরি হলো। এটা হচ্ছে থার্ড স্টেপ। ঠিক আছে, ফার্স্ট স্টেপে ক্যাটায়ন তৈরি হয়, সেকেন্ড স্টেপে অ্যানায়ন তৈরি হয়, তারপরে তারা কম্বাইন করে যৌগ তৈরি করে। এখন আয়নীয় যৌগ তৈরি হওয়ার সময় একটা শব্দ বা একটা টার্ম আমি আগের দিন উচ্চারণ করিনি, কারণ সেটা আমাদের সিলেবাসে নেই। সেটা হচ্ছে ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনার্জি। সেটা কি? এই যখন আয়নগুলো কম্বাইন করছে এবং মানে তৈরি করছে আর কি আয়নীয় যৌগ, যদি এটা আয়নীয় হয় তো তখন এই কম্বিনেশনের ফলে কিছু পরিমাণ শক্তি বাইরে নির্গত হয়, সিস্টেম শক্তি ছেড়ে দেয়। আর সিস্টেম শক্তি ছেড়ে দেয় মানে সিস্টেমের শক্তি কমে যায়, অর্থাৎ সিস্টেম স্থায়িত্ব লাভ করে, যেটা চায়ও। এখন শুধুমাত্র এই স্টেপটাতেই এরকম শক্তির আদান প্রদান হচ্ছে তা নয়। এই প্রথম স্টেপটাতে সিস্টেম নিজে শক্তি নেয়, সিস্টেমকে শক্তি দিতে হয় ইলেকট্রন বার করার জন্য। কেন? কারণ ইলেকট্রন তো কক্ষপথে আছে, আর ইলেকট্রনকে তো নিউক্লিয়াস টেনে ধরে আছে আকর্ষণ বলের মাধ্যমে। তাহলে আমি যদি এখন ইলেকট্রনকে বাইরে বের করতে যাই, তাহলে আমাকে শক্তি প্রয়োগ করতে হবে, তাহলে সিস্টেমকে শক্তি দিতে হবে, সিস্টেম শক্তি নেবে। আবার এই যে প্রসেসটা সেকেন্ড স্টেপে, এটাতেও দেখা যায় খানিকটা কিছু পরিমাণ শক্তি বাইরে বেরোয় আর কি, সিস্টেম শক্তি ছাড়ে। তাহলে এই প্রসেসে ধরা যাক সিস্টেম X পরিমাণ শক্তি নিল, এইখানে সিস্টেম Y পরিমাণ শক্তি ছাড়লো বাইরে, আর এই প্রসেসে Z পরিমাণ শক্তি বাইরে ছাড়লো। তাহলে টোটাল কতটা শক্তি ছাড়লো? Y+Z এতটা শক্তি ছাড়লো, আর নিল কতটা? X পরিমাণ। এখন এই 3টে প্রসেস সম্পন্ন হয়ে PCl3 আয়নীয় যৌগ হিসাবে তৈরি হবে তখনই যখন এই যতটা শক্তি ছেড়েছে টোটাল, সেইটার পরিমাণ যখন বেশি হবে। আবার বলছি, ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হওয়ার মাধ্যমে PCl3 তৈরি হবে, অর্থাৎ আয়নীয় বন্ধন তৈরি হবে তখনই যখন এই দুটো স্টেপে মোট যতটা শক্তি ছাড়ছে সিস্টেম,
সেটার পরিমাণ যখন বেশি হবে, যতটুকু নিচ্ছে তার থেকে যদি বেশি ছেড়ে দেয় তাহলে ওভারঅল কী হবে, কমে যাবে ভ্যালু, কী কমে যাবে, শক্তি কমে যাবে। আর শক্তি কমে যাওয়া মানেই হচ্ছে স্থায়িত্ব বৃদ্ধি পাওয়া, আর স্থায়িত্ব বৃদ্ধি হলে তবেই তো এই প্রসেসগুলো ঘটবে। কারণ স্থায়িত্ব যদি না বাড়ে তাহলে তো রাসায়নিক বিক্রিয়া ঘটার কোনো দরকারই নেই, বা রাসায়নিক বন্ধন তৈরি হওয়ারও কোনো দরকার নেই। বোঝা গেল? এইবার বাস্তবে দেখা যায় যে এইগুলো করাতে গেলে ঘটনা ঠিক উল্টো ঘটে, মানে যতটা এনার্জি সিস্টেম নিচ্ছে এক্স, সেটা আসলে বেশি হয়ে যায়, সেটা আসলে অনেক বেশি, মানে সিস্টেম অনেক বেশি শক্তি নিচ্ছে, ছাড়ছে অনেক কম। ঠিক আছে, ধরা যাক সিস্টেমের শক্তি ছিল 10 ইউনিট, সিস্টেম নিল আরও 10 ইউনিট আর ছাড়লো আরও 5 ইউনিট, যতটা ছাড়লো সেটা কম। তাহলে ছিল 10, নিল হচ্ছে 10, হয়ে গেল 20, ছাড়লো 5, হয়ে গেল কত, 15। তাহলে ওভারঅল প্রথমে ছিল 10, সেখান থেকে হয়ে গেল 15, তাহলে সিস্টেমের শক্তি কী হলো, বেড়ে গেল তো। তাহলে শক্তি বেড়ে গেলে স্থায়িত্ব কী হবে, কমে যাবে। তাহলে তখন কি সেই প্রসেসটা আর ঘটবে, ঘটবে না তো। সেই কারণে এই PCl3 এবং এর মতন আরও অসংখ্য যৌগের উদাহরণ আছে, যারা যখন তৈরি হয় পরমাণুগুলোর কম্বিনেশানে, তখন এরা কখনোই এরকম আয়ন তৈরি করে না। আয়ন তৈরি করতে গেলে এই শক্তি সংক্রান্ত এই ঝামেলাটা আসবে এবং প্রসেসটাই আর তখন ঘটতে চাইবে না। ঠিক আছে, সেই কারণে সমযোজী বলে আর একটা নতুন কনসেপ্ট এলো আর কি, আয়নীয় যৌগ দিয়ে এদেরকে আর তৈরি, আয়নীয় কনসেপ্টে এদেরকে আর তৈরি করা যাচ্ছে না। তখন এরা নিজেদের মধ্যে কম্বাইন করার আর একটা অন্য রাস্তা খুঁজে বের করলো, সেটা কি, এবং সেটা আমি PCl3 এক্সাম্পল পরে দিচ্ছি, আগে আরও ছোট অণুর উদাহরণ দিই। যেমন ধরো ক্লোরিন, Cl2 তৈরি হবে ধরো। এখন Cl2 তৈরি হওয়ার জন্য দুখানা Cl লাগবে। Cl এর হচ্ছে 17 পারমাণবিক সংখ্যা আমরা জানি। তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 7, তাই তো। অনেকে আবার ইলেকট্রন বিন্যাস এরকমভাবে লিখতে পছন্দ করে, একই ব্যাপার, 2, 8, 7, লাস্ট কত ইলেকট্রন, 7টা। আচ্ছা, এবার আরেকটা জিনিস ভাবো যে যখন এরা যখন এরা রাসায়নিক বন্ধন তৈরি করছে, তৈরি করার পরে এরা কি চায়, যে এদের লাস্টের কক্ষে, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকুক, অষ্টক সূত্র যেটাকে আমরা বলি। তাহলে এর আছে 7টা, তাহলে কটা ইলেকট্রন দরকার, একটা। দুটো ক্লোরিন যখন কম্বাইন করছে, দুজনেরই একটা করে ইলেকট্রন দরকার 8 করার জন্য। এইবার কি হয় দেখো, আমি এখানে লিখছি আর কি। এবার এইটা ধরো ক্লোরিনের বাইরের কক্ষ, সব থেকে বাইরের কক্ষটা আর কি, ভেতরের কক্ষগুলো আমি দেখাচ্ছি না। তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন কটা আছে, 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা। ঠিক আছে, আরও একটা ক্লোরিন এখানে আমি আঁকছি এবং কেবলমাত্র শেষ কক্ষটা আঁকছি, বাইরের কক্ষটা। তাহলে আবারও 7খানা ইলেকট্রন, 1, 2, 3, 4, 5, 6টা এবং 7টা। এখন এদের দুজনেরই কটা করে দরকার ইলেকট্রন, একটা করে। এরা এবার কি করবে, যেহেতু এরা আয়ন তৈরি করতে পারছে না, এ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, আমরা আগেরবার দেখেছিলাম সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, Na+ হয়, তখন সে নিয়ন গ্যাসের মতন, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস লাভ করে। কিন্তু ক্লোরিন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, 7 থেকে কমে 6 হবে, তাহলে কী লাভ হবে, কিছু তো হবে না, মানে নিষ্ক্রিয় গ্যাসের মতন তো হবে না, মানে স্থায়িত্বও পাবে না। হ্যাঁ, ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ও 8টা ইলেকট্রন পেয়ে যাবে লাস্ট কক্ষে, অর্থাৎ 17 থেকে ওর টোটাল ইলেকট্রন তখন বেড়ে হয়ে যাবে 18 এবং ওর ইলেকট্রন বিন্যাস আর্গনের মতন হয়ে যাবে, আর্গন। কিন্তু একজন স্থায়িত্ব পেয়ে তো লাভ নেই, দুজনকেই তো নিষ্ক্রিয় গ্যাসের মতন গঠন কাঠামো লাভ করতে হবে। একজন করলো গঠন কাঠামো নিষ্ক্রিয় গ্যাসের মতন, আর একজন করলো না, তাহলে তো সেটা আমরা বলবো যে এনার্জেটিক্যালি প্রসেসটা খুব একটা ফেভারেবল হবে না, তৈরি হবে না, এই প্রসেসটা হবেই না। এবার এরা আলাদা কি উপায় বের করলো, এরা যেটা করলো যে এদের শেষ কক্ষের একটা করে ইলেকট্রন এরা নিজেদের মধ্যে, ওই যে একটা কথা আমি লিখেছিলাম সমবন্টন, মানে সমানভাগে ভাগ করে নেবে এরা। ঠিক আছে, এরা বলবে যে সাপোজ এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে, যে এ বলবে যে আমার এই লাস্টের ইলেকট্রনটা আমি তোকে দিলাম মানে পুরোপুরি দিলাম না, মানে আমিও ব্যবহার করব, তুইও ব্যবহার করবি, এরকম। এও তাই বলছে, যে এ বলছে যে আমার এই লাস্টের ইলেকট্রনটা আমি নিজেও ব্যবহার করব, আবার তুইও নিবি। তাহলে দুজনেই কি হবে, দুজনেই তাহলে এই ইলেকট্রনটাকেও নিজের বলে চালিয়ে দিতে পারবে, তাহলে 8টা হয়ে গেল। আবার এও এখন এই ইলেকট্রনটাকে এর নিজের বলে চালাতে পারবে, সুতরাং এরও
7 + 1 8 হয়ে গেল। এইভাবে দুজনে অষ্টক পূর্তি ঘটায়, ঠিক আছে। এবং সেইটাকে আমরা এরকমভাবে লিখে দেখাই আর কি। ধরো আমি আবারও লিখছি আর কি। ধরো এখানে এটা নিউক্লিয়াস, 7খানা ইলেকট্রন, তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আর এইভাবে আমরা দেখাই ব্যাপারটাকে, ঠিক আছে। এটা হচ্ছে পাশের জোনের নিউক্লিয়াস, এটা পাশের জোনের 1 2 3 4 5 6টা করে দেখালাম। আর এর যে এই 7th ইলেকট্রনটা আর এরও এই যে 7th ইলেকট্রনটা, এইটা হচ্ছে একদম এই দুটো বৃত্তের যে কমন যে জায়গাটা, সেই কমন জায়গাটায় দেখানো হয়। অর্থাৎ এই দুটো ইলেকট্রনই হচ্ছে এইদের মধ্যে একটাই হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। যে ইলেকট্রনটা এখন এদের দুজনের ইলেকট্রন, তাহলে এর টোটাল ইলেকট্রন কটা? এই যে এদিকে 6টা আছে, 1 2 3 4 5 6 প্লাস এই দুটো 8টা হয়ে গেল। আর এরও তাই, এদিকে 6টা আছে আর এই দুটো এখন নিজের বলেই কাউন্ট করবে, ফলে 8টা হয়ে গেল। ফলে এইভাবে এরা কী করবে? অষ্টক পূর্তি ঘটাবে। আর অষ্টক পূর্তি ঘটালেই এরা কী হবে? নিষ্ক্রিয় গ্যাসের মতন ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল। অর্থাৎ এরা স্টেবল হয়ে গেল, স্থায়িত্ব লাভ করলো। আর স্থায়িত্ব লাভ করলো অ্যাট দ্য সেম টাইম দুটো ক্লোরিন পরস্পরের সঙ্গে জুড়েও গেল। অর্থাৎ আমরা বলবো যে এটা হয়ে গেল অ্যাকচুয়ালি Cl2 অণু তৈরি হয়ে গেল, ঠিক আছে। এইভাবে এরা রাসায়নিক বন্ধন তৈরি করে। এবং এই রাসায়নিক বন্ধনটা তৈরি হওয়ার সময় আমরা কি দেখতে পেলাম? যে যতগুলো ইলেকট্রন এই ক্লোরিনটা দিল ততগুলোই ইলেকট্রন এ দিল। মানে যখন ওই ইলেকট্রনটা আদান প্রদান করছে, শেয়ার করছে, তখন দুজনের সমসংখ্যক ইলেকট্রন দেবে। এ যদি দুটো ইলেকট্রন দেয়, এও দুটো ইলেকট্রন দেবে। ইলেকট্রন দেওয়ার সংখ্যাটা কখনো কম বেশি হবে না, ঠিক আছে। এবং দেওয়ার পরে এই যে এক জোড়া যে ইলেকট্রন তৈরি হলো, এক জোড়া হলুদ কালিতে দেখিয়েছি, এটাই হচ্ছে ইলেকট্রন জোড় বা ইলেকট্রন পেয়ার। আমরা ওই যে আগে লিখেছিলাম একবার ইলেকট্রন জোড় কথাটা। তো এইবার এই ইলেকট্রন জোড়টাকে দুজনেই সমানভাবে ব্যবহার করবে। সমানভাবে ব্যবহার করা মানে হচ্ছে ইলেকট্রন জোড়টাকে এও বলবে যে এই দুটো আমার ইলেকট্রন, আর এও বলবে যে এই দুটো আমার ইলেকট্রন, ঠিক আছে। দুজনেই যদি ওইটা বলে তবে তো দুজনের 8টা করে হচ্ছে। এদিকের জন যদি বলে যে এই দুটো ইলেকট্রন আমার নয়, তাহলে তো ওর কটা ইলেকট্রন হয়ে গেল? তাহলে 6টা হয়ে গেল, তাহলে তো অষ্টক পূর্তি হবে না। সুতরাং প্রথম কথা হচ্ছে ইলেকট্রন শেয়ার করতে হবে সমান সংখ্যক, এবং তারপরে সেই ইলেকট্রন জোটটাকেও দুজনকেই বলতে হবে যে হ্যাঁ এটা আমার ইলেকট্রন, আর একেও বলতে হবে যে এটা আমার ইলেকট্রন। মানে সেটা ব্যবহারও করতে হবে সমানভাবে, ঠিক আছে। এবার প্রথমের এই যে স্টেপটা, যখন দুজনের সমসংখ্যক ইলেকট্রন দিচ্ছে, এইটা বেশি গুরুত্বপূর্ণ। এই স্টেপটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমি একটু পরে বলছি। আগে আমরা কি করব? সমযোজী বন্ধনের তাহলে সংজ্ঞাটা লিখিয়ে দিই, ঠিক আছে। তাহলে সংজ্ঞা যদি বলতে হয়, ডেফিনিশন, তাহলে কি বলবো? প্রথমেই যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো বা ইলেকট্রন বিন্যাস যাই লেখো না কেন, লাভের জন্য দুটো পরমাণু তাদের সমসংখ্যক ইলেকট্রন ব্যবহার না, এখানে লিখি দান করে, সমসংখ্যক ইলেকট্রন দান করে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠন করে। প্রথমে সমসংখ্যক ইলেকট্রন দান করলে ইলেকট্রন জোড় তৈরি করলো। এই ইলেকট্রন জোড় বা জোড়গুলি, যদি একাধিক হয় তাহলে জোড়গুলি হবে, এই ইলেকট্রন জোড়গুলি তারা সমানভাবে ব্যবহার করে
রাসায়নিক বন্ধন গঠন করলে তাকে বলে সমযোজী বন্ধন। ঠিক আছে, এই যে সমযোজী, সম বা সমান ব্যাপারটার দুটো দিক আছে। একটা হচ্ছে প্রথমে সমসংখ্যক ইলেকট্রন হচ্ছে দান করতে হবে, আর সেকেন্ডলি সমানভাবে ইলেকট্রন জোড়টাকে ব্যবহার করতে হবে। এই দুটো স্টেপকেই মেনটেন করতে হবে। যখন ইলেকট্রন ওরা আদান প্রদান করছে, দান করছে, তখন যদি সমসংখ্যক দান না করে, সেই রকম এক্সাম্পল আছে, তখন সেটাকে আমরা সমযোজী বন্ধন বলতে পারি না। ঠিক আছে, ছোটো করে একটা এক্সাম্পল বলি, দরকার নেই তাও ব্যাপারটা কেন এই দুটো স্টেপই ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য একটু জেনে রাখা দরকার। ধরা যাক অ্যামোনিয়া। ঠিক আছে, অ্যামোনিয়া একটা যৌগ, কিন্তু সমযোজী যৌগ। কীভাবে অ্যামোনিয়া তৈরি হয় সেটা আমরা দেখবো এরপরে। এবার অ্যামোনিয়াতে নাইট্রোজেনের দুটো ইলেকট্রন থাকে, এক্সট্রা দুটো ইলেকট্রন থাকে, এই যে মাথায় এরকমভাবে দেখিয়েছি। আর H+ আয়ন আমরা জানি, হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকে, ও যখন সেই ইলেকট্রনটাও ছেড়ে দেয় তখন ও H+ তৈরি হয়। তাহলে H+-এর কোনো ইলেকট্রন নেই। এখন এরকম হয় যে অ্যামোনিয়া তার দুটো ইলেকট্রনই একে দিল, অ্যামোনিয়া তার দুটো ইলেকট্রনই H+-কে দিল, দিয়ে বলল যে আমরা দুজনই এবার এই দুটো ইলেকট্রনকে সমানভাবে ব্যবহার করব। ঠিক আছে, দুটো ইলেকট্রন একে দিয়ে বললো সমানভাবে ব্যবহার করব। সমানভাবে ব্যবহার করার ব্যাপারটা কিন্তু এখানেও আছে, ইলেকট্রন জোড়কে এরা সমানভাবে ব্যবহার করছে। এই যে দুটো ইলেকট্রন মানে তো একটা ইলেকট্রন জোড়, তাই না? তাহলে ইলেকট্রন জোড়কে এরা দুজন সমানভাবে ব্যবহার করছে, কিন্তু যখন ইলেকট্রন জোড় তৈরি হচ্ছে তখন দুজনে সমান কন্ট্রিবিউশন করছে না তো, এ একটা না তো, এ দিচ্ছে দুটো আর এ একটাও দিচ্ছে না। এখানে কিন্তু উল্টোটা দেখো, এখানে কি বলছে, দুটো পরমাণু তাদের সমসংখ্যক ইলেকট্রন দান করবে। মানে দুজনের একজন যদি 4টে ইলেকট্রন দান করে আরেকজনও 4টে ইলেকট্রন দান করবে, একজন 3টে ইলেকট্রন দান করলে আরেকজন 3টে ইলেকট্রন দান করবে, সমান সমান। এখানে সেই সমান সমান ব্যাপারটা নেই। এখানে সমান সমান ব্যাপারটা কখন আছে? একবার আছে, ব্যবহার করার সময়, আদান প্রদানের সময় নেই। এবার যখন এরা যৌগ তৈরি করলো, এরা অ্যাকচুয়ালি NH4+ তৈরি করে, অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। এই যে বন্ধনটা তৈরি হলো, এইটাকে আমরা বলি অসমযোজী বন্ধন। অসমযোজী কি বন্ধন বললি এটাকে? অসমযোজী। অসম কেন? কারণ এরা অসম সংখ্যক ইলেকট্রন আদান প্রদান করেছে, ইলেকট্রন ব্যবহার করেছে সমানভাবে ইলেকট্রন জোড়টাকে, কিন্তু আদান প্রদানটা, এই দান করাটা হচ্ছে অসমভাবে, তাই এটা অসমযোজী বন্ধন। তাই জন্য এইটা খুব ভালোভাবে মাথায় রাখবে, সেটা হচ্ছে যে দুটো জিনিস খুব সুন্দর করে মেনটেন করতে হবে, যে সমসংখ্যক ইলেকট্রন দান করছে এটা মাস্ট, আর ইলেকট্রন জোড় সমানভাবে ব্যবহার করছে এটাও মাস্ট। এই দুটোই কন্ডিশন ফুলফিল হলে তখনই সমযোজী, আর একটা কন্ডিশন ফুলফিল হলে অসমযোজী। ঠিক আছে, আর এই সমযোজী বন্ধন বলার পরে এবার আমরা বলবো যে এইভাবে গঠিত যৌগকে কি বলে? সমযোজী যৌগ। এইভাবে গঠিত যৌগকে কি বলে? সমযোজী যৌগ। ঠিক আছে, সমযোজী বন্ধন, সমযোজী যৌগ। আর এইভাবে যখন দুটো পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, যৌগ তৈরি করছে, এই যুক্ত হওয়ার ক্ষমতাটাকে আমরা কি বলবো? সমযোজ্যতা। ঠিক আছে, সেটা আমি আর লিখছি না এখানে। তাহলে এইবার আমরা সংজ্ঞা পড়ে নিলাম, পুরো বিষয়টা কীরমভাবে হয়, কেন হয় বুঝে নিলাম। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। আচ্ছা, উদাহরণগুলো বলার আগে দু একটা জিনিস আরও বলে নিতে হবে, সেটা হচ্ছে লুইস ডট গঠন। কাকে বলবো? সমযোজী যৌগগুলোকে যখন আমরা দেখাই কীভাবে বন্ধন তৈরি হচ্ছে সেটা যখন দেখাই, তখন ইলেকট্রনগুলোকে বিন্দু ডট দিয়ে লেখা হয়, বিন্দু আকারে লেখা হয়। এবং দুটো পরমাণুর মাঝখানে যদি একটা বন্ধন হয়, সমযোজী বন্ধন, তাহলে এক জোড়া ইলেকট্রনকে রাখা হয়, দুটো বিন্দু দেখানো হয়। এই প্রসেসটাকে বলা হয় লুইস ডট গঠন। বিজ্ঞানী জিওএন লিউইস তিনি এই প্রসেসটা প্রথম বলেন এবং ব্যাখ্যা করেন, সেই কারণে। তাহলে আমরা কি লিখব? যে ইলেকট্রনকে
ইলেকট্রনকে বিন্দু বিন্দু বা ডট হিসেবে চিহ্নিত করে একটি সমযোজী বন্ধনকে প্রকাশ করার জন্য দুটি পরমাণুর মধ্যে এক জোড়া বিন্দু মানে এক জোড়া ইলেকট্রন দেখানো হয় এভাবে সমযোজী বন্ধন প্রকাশ করলে সেই গঠনকে যৌগটির লুইস গঠন বলে। ঠিক আছে, লুইস গঠন কাকে বলে এটা হলো। নেক্সট হচ্ছে সমযোজী বন্ধনের প্রকারভেদ। সমযোজী বন্ধন তিন রকমের হয় জেনারেলি। একটাকে আমরা বলি সমযোজী এক বন্ধন, একটাকে আমরা বলি সমযোজী দ্বিবন্ধন, আর নেক্সট হচ্ছে ত্রিবন্ধন। কাকে বলি? এই যে আমি একটু আগে বলছিলাম যে একটা বন্ধন তৈরি হওয়া মানে কি একটা ইলেকট্রন জোড়। তাহলে আমি যে ক্লোরিনের যে উদাহরণটা দিলাম ওখানে একটা ইলেকট্রন জোড় তৈরি হয়েছিল, মানে দুটো পরমাণু একটা করে ইলেকট্রন দিয়েছিল। এরকম হতে পারে যে দুটো পরমাণু দুটো করে ইলেকট্রন দিচ্ছে, তিনটে করে ইলেকট্রন দিচ্ছে। তো সেই ক্ষেত্রে যখন দুটো ইলেকট্রন দেবে দুজন, তখন দুটো ইলেকট্রন জোড় তৈরি হবে। দুটো ইলেকট্রন জোড় মানে দুটো বন্ধন। ঠিক আছে, একটা সমযোজী বন্ধন মানে এক জোড়া বিন্দু বা এক জোড়া ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন জোড় মানে একটা সমযোজী বন্ধন, তাকে বলবো আমরা এক বন্ধন। দুটো ইলেকট্রন জোড় মানে দুটো বন্ধন, সেটা দ্বিবন্ধন। আর তিনটে ইলেকট্রন জোড় তৈরি হলে ত্রিবন্ধন, এইভাবে আমরা বলি। তাহলে এখানে এক বন্ধনের ক্ষেত্রে আমরা কি লিখব? একটি ইলেকট্রন জোড়, ইলেকট্রনটাকে দেখো সংক্ষেপে লিখলাম, একটি ইলেকট্রন জোড় গঠন। এখানে একটা ইলেকট্রন জোড় গঠন হয়। এর ক্ষেত্রে দুটি ইলেকট্রন জোড় এরকম করে লেখা হয়, দুটো ইলেকট্রন জোড় গঠন। এটাকে বরঞ্চ আমি এরকমই লিখি, ইলেকট্রন। আর ত্রিবন্ধনের ক্ষেত্রে তিনটি ইলেকট্রন জোড় গঠন। ঠিক আছে, এই তিনটের একটা একটা করে এক্সাম্পল দিয়ে নিই আগে, তারপরে আরেকটা ডেফিনিশনও আমাকে বলতে হবে। খুব সহজ করে তিনটে এক্সাম্পল দিচ্ছি আগে, দেখো। ইনফ্যাক্ট চারটে এক্সাম্পল দিচ্ছি প্রথমেই। হাইড্রোজেন, ফ্লোরিন, এটা F2, হ্যাঁ, অক্সিজেন আর নাইট্রোজেন, H2, F2, O2, N2, চারটের এক্সাম্পল দিচ্ছি। দেখো, হাইড্রোজেনের কটা ইলেকট্রন? সবার আগে আমাদের এটা জানতে হবে যে দুটো পরমাণুর মধ্যে বন্ধনটা হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস জানতে হবে। H2 মানে দুটো হাইড্রোজেন পরমাণু, তা দুটো হাইড্রোজেন পরমাণু এরভাবে লেখা হয় পাশাপাশি, মাঝখানে প্লাস সাইন দেওয়া হয়। এবার হাইড্রোজেন তো একটা ইলেকট্রন, তো একটা ইলেকট্রনকে এখানে লিখব আর একটা ইলেকট্রনকে এখানে লিখব। ঠিক আছে,
এরা যখন কম্বাইন করছে, এরা যখন পরস্পরের সঙ্গে জুড়ে যাচ্ছে, তখন আমরা ব্যাপারটাকে এরকম দেখাবো, এইচ, এই দুটো এইচ হয়ে গেল, আর এদের মাঝখানে দুটো ইলেকট্রনকে এইভাবে দেখাবো। মাঝখানে যদি দেখাই তাহলে আমি বলতে পারি যে ইলেকট্রনটাকে যেমন এই হাইড্রোজেনটাও ব্যবহার করছে, তেমনি ইলেকট্রনটাকে এই হাইড্রোজেনটাও ব্যবহার করছে। আর আমরা আগের দিন বলেছিলাম যে হাইড্রোজেনের তো আর অক্টেট হয় না, অষ্টক পূর্তি হয় না, ওর ক্ষেত্রে দুটো ইলেকট্রন থাকে বাইরের কক্ষে, দ্বৈত সূত্র বলি আমরা। তো সেইটা হয়ে গেল। এবারে একটা ইলেকট্রন জোড় মানে হচ্ছে একটা বন্ধন, রাসায়নিক বন্ধন, অর্থাৎ সমযোজী বন্ধন। এবার সেই সমযোজী বন্ধনটাকে আমরা এরকম একটা ড্যাশ দিয়ে দেখাই, ঠিক আছে? একটা ড্যাশ, এক বন্ধন মানে একখানা ড্যাশ, দ্বিবন্ধন মানে দুখানা ড্যাশ, ত্রিবন্ধন মানে তিনখানা ড্যাশ, এরকম। এই ড্যাশ মানে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন জোড়, ঠিক আছে? F2 দেখো, F2 মানে হচ্ছে দুখানা ফ্লুরিন পরস্পরের সঙ্গে রিয়াকশন করবে। ফ্লুরিনের শেষ কক্ষে ইলেকট্রন কটা? তাহলে রাফে আমাকে ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। ফ্লুরিন হচ্ছে 9, তাহলে 2 আর 7, শেষ কক্ষে 7খানা ইলেকট্রন। তো শেষ কক্ষের সবকটা ইলেকট্রনকে দেখাতে হয় এখানে, ঠিক আছে? 7খানা ইলেকট্রনকে আমি কি করব, ফ্লুরিনের চারপাশে এরকম দেখো, 1 2 3 4 5, সরি একটা ভুল করেছি আমি এখানে, 2গুলো হবে না, ফ্লুরিন পরমাণু হবে। এই যে 7, 2 4 6 7, দুজনেরই কটা ইলেকট্রন দরকার অক্টেট হতে গেলে? একটা। তাহলে ও কটা ইলেকট্রন শেয়ার করবে? একটা। এইটা আমাদেরকে ঠিক করে নিতে হবে যে ওর শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে সেইটা দেখে। যদি 6টা থাকে শেষ কক্ষে ইলেকট্রন, তাহলে কটা ইলেকট্রন দরকার অষ্টক করার জন্য? 2টো। তাহলে ও 2টো ইলেকট্রন শেয়ার করবে এইভাবে। তাহলে এখানে দেখো, এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনকে আমি সিঙ্গেল রেখেছি কেন? কারণ এই দুজন পরস্পরের সঙ্গে কম্বাইন করবে একটা একটা করে। করার পরে কীরকম দেখতে হবে দেখো, ফ্লুরিন আর এই যে ফ্লুরিন, এই ইলেকট্রন দুটোকে আমি মাঝখানে এইভাবে দিলাম, দিয়ে এই বৃত্তটা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে? এইবার বাকি ইলেকট্রনগুলোকে বাকিগুলো যেরকম ছিল সেরকম দিয়ে দাও। বাকি 1টা 2টো 3টে, 3 জোড়া হয়ে গেল। এবার এইগুলো দেওয়ার মানে কি? এইগুলো দেওয়ার মানে হচ্ছে আমি এটাই এখান থেকে বোঝাতে পারবো ছবিটার মাধ্যমে যে এই ফ্লুরিনটার অ্যাকচুয়ালি 8টা ইলেকট্রন হয়ে গেল, অক্টেট হয়ে গেল। 2 4 6 8। আবার এটারও তাই, 2 4 6 8। ইলেকট্রন জোড়টা তো দুজন মিলেই সমানভাবে ব্যবহার করবে, তাই জন্য দুজনেরই অক্টেট ফিল আপ হয়ে গেল। এইভাবে তৈরি হয়ে গেল F2 অণু, এই F আর F। এই যে ইলেকট্রন জোড়, এর বদলে আমি এই দাগটা দিলাম সিঙ্গেল বন্ড। সমযোজী এক বন্ধন, এক বন্ধনকে ইংরেজিতে বলা হয় সিঙ্গেল বন্ড, দ্বিবন্ধনকে ইংরেজিতে বলা হয় ডাবল বন্ড আর ট্রিপল বন্ড। এইবার এই যে ইলেকট্রনগুলো রয়ে গেল, এইগুলোকে কিন্তু আমাকে ওইখানে দেখাতে হবে। তাহলে একটা ইলেকট্রন জোড়, 2টো এবং 3টে, আর এখানেও তাই, 1টা 2টো 3টে। ঠিক আছে? তাহলে H2 বা F2 এই দুটোতেই কী ধরনের সমযোজী বন্ধন থাকে? এক বন্ধন, একটা করে বন্ড হয়েছে। কিন্তু এবার অন্য এক্সাম্পলগুলোতে কিন্তু এরকম থাকবে না। O2 বা N2তে এরকম থাকবে না। O2 বা N2তে কীরকম হবে দেখো, এটা হচ্ছে H2 হয়ে গেল, এটা F2 হয়ে গেল। আর O2 যখন করব তখন দুটো অক্সিজেন পরমাণু পরস্পরের সঙ্গে কম্বাইন্ড হবে। অক্সিজেনের বাইরের কক্ষে কত ইলেকট্রন? অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, বাইরের কক্ষে 6টা ইলেকট্রন। বাইরের কক্ষের ইলেকট্রনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে 6টা, এই 2, এই 4, এই 6। ঠিক আছে? দেখো আমি কীরকমভাবে লিখছি, খুব ভালো করে এটা ব্যাপারটা খেয়াল করো। 6টা ইলেকট্রন তো, তার মধ্যে দেখো যখন ফ্লুরিন লিখেছিলাম তখন একটা ইলেকট্রন এইদিকে লিখেছিলাম, মানে দুজনের যে প্লাস সাইনটা তার ঠিক পাশে, মানে মুখোমুখি একটা একটা করে ইলেকট্রন যারা নিজেদের মধ্যে কম্বাইন্ড করবে। এখানে মুখোমুখি আমি 2টো ইলেকট্রন রেখেছি। কেন রেখেছি? কারণ অক্সিজেনে তো টোটাল 6টা ইলেকট্রন, অক্টেট হতে গেলে আর কটা দরকার? 2টো দরকার, তাই জন্য 2টোকে এইখানে রেখেছি।
ঠিক আছে। এর মানে প্লাস সাইনের দিকে, যে কোনো পরমাণু থেকে প্লাস সাইনটার দিকে কটা ইলেকট্রনকে রাখবো, যতগুলো দরকার অষ্টক পূর্ণ হতে গেলে। ঠিক আছে, তাহলে দুটো আর দুটো দরকার, এই দুটো যদি কম্বাইন করে তাহলে দেখো অক্সিজেন একটা লিখি এখানে, অক্সিজেন আর এই একটা অক্সিজেন। ঠিক আছে, এবারে এই দুটো ইলেকট্রন যদি শেয়ার হয়ে যায়, আমি এটাকে আর একটু সাইড করে লিখি, দুখানা ইলেকট্রন জোড় তৈরি হবে এরমভাবে। এখানে যেমন একটা তৈরি হয়েছিল জোড়, এখানে দুটো ইলেকট্রন জোড় তৈরি হবে। কেন? কারণ দুটো ইলেকট্রন দরকার 6 থেকে 8-এ যেতে গেলে। আর এটা একটা অক্সিজেন। এইবার এই অক্সিজেনটার ক্ষেত্রে এই হয়ে গেল অক্টেট, আর এটার ক্ষেত্রেও এই হয়ে গেল অক্টেট। অক্টেট পূর্ণ হয়ে গেল, অক্টেট হয়ে গেল। এবার আমাকে বাকি ইলেকট্রনগুলো তো দেখাতে হবে, তাহলে এই দেখিয়ে দিলাম বাকিগুলো। ঠিক আছে, তাহলে এখন এই অক্সিজেনের কটা ইলেকট্রন টোটাল? 2, 4 আর এখানে 4, 8। এরও তাই, দুটো 4টে আর এখানে 4টে, টোটাল 8টা, মানে অক্টেট হয়ে গেল। এখন যেহেতু এই দুখানা ইলেকট্রন জোড়, তাই এদের মাঝখানে এবার দুখানা বন্ড হবে। ঠিক আছে, এই ইলেকট্রন জোড়ের জন্য একটা বন্ড আর এটার জন্য আরেকটা বন্ড, দুটো বন্ড হয়ে গেল। আর যে ইলেকট্রনগুলো এক্সেস আছে এইগুলোকে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, নাইট্রোজেন দেখো, নাইট্রোজেনের তোমরা নিশ্চয়ই ইলেকট্রন বিন্যাস জানো। পরমাণু ক্রমাঙ্ক 7, প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 5টা ইলেকট্রন। এইবার তাহলে 2 আর 5 যদি হয়, তাহলে অক্টেট করতে গেলে 5টার সঙ্গে আর কটা ইলেকট্রন লাগবে? 3টে লাগবে। 3টে যেহেতু ইলেকট্রন লাগবে অক্টেট করতে গেলে, তাই 3টে ইলেকট্রনকে এবার আমরা মুখোমুখি রাখবো। ঠিক আছে, 1, 2, 3টে, এরও তাই 1, 2, 3টে, আর দুটোকে ধরো এখানে রেখে দিলাম। ঠিক আছে, তাহলে কী হবে? এখানে দেখো N, তাহলে 3খানা ইলেকট্রন জোড় তৈরি হবে। তো সরি, এরকম না লিখে এই একটা, হ্যাঁ এরকমই লিখবো অ্যাকচুয়ালি। এটাকে সার্কেল করে দিলাম আর এটাকেও সার্কেল করে দিলাম। প্রত্যেকেরই দুটো করে ইলেকট্রন পড়ে আছে, সেই দুটো ইলেকট্রনকে এই অপোজিট দিকে দেখিয়ে দিচ্ছি, একটা আর দুটো। ঠিক আছে, তাহলে 3খানা জোড়া তৈরি হয়েছে, তাই 3টে বন্ড তৈরি হবে। এবারে নাইট্রোজেন দুটোর মাঝখানে 3টে বন্ড, আমরা বলবো এটা ট্রিপল বন্ড, এবং অবশ্যই এক্সেস ইলেকট্রনগুলোকেও দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। এবার হচ্ছে ইলেকট্রন জোড়ের প্রকারভেদ। দেখো, যে 4টে এক্সাম্পল আমি দেখিয়েছি সেখানে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, হাইড্রোজেনের ক্ষেত্রে, একমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো কম্বাইন করলো, বন্ড তৈরি করলো, সেগুলো বাদে ফাইনালি আর হাইড্রোজেনের কোনো ইলেকট্রন এক্সেস ছিল না উপরে, কিন্তু ফ্লুরিন, অক্সিজেন বা নাইট্রোজেনে ছিল। কীরকম ছিল? যদি এরকম বন্ড তৈরি হয়ে যায় তাহলে এরকম ইলেকট্রন ছিল কতগুলো, তাই না? এক্সেস ছিল। নাইট্রোজেনের ক্ষেত্রেও তাই এবং ফ্লুরিনের ক্ষেত্রেও তাই ছিল। এবার এগুলোকে কেন লিখতে হবে? তার কারণ তো এটাই যে এই যে একটা দাগ দিয়েছি মানে কি? একটা বন্ধন। তো একটা বন্ধন মানে কটা ইলেকট্রন? দুটো। 3টে বন্ধন মানে কটা ইলেকট্রন? 6টা। তাহলে এই নাইট্রোজেনের, বাদিকের নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কটা? এই 3টে বন্ডের জন্য 6টা, প্লাস এই দুটো 8টা। তাহলে এর যে অক্টেট হয়েছে সেটা বোঝানোর জন্য এই এক্সেস ইলেকট্রনগুলোকে দেখাতেই হবে। এরও তাই, 6টা আর 2টো 8টা। দুটো বন্ড মানে 4টে ইলেকট্রন, আর এদিকে 4টে। তাহলে বাঁদিকের পরমাণুর অষ্টক হয়ে গেল, আর এরও তাই অষ্টক হয়ে গেল। তাহলে অষ্টক হয়ে যাওয়ার জন্য আমাকে এই ইলেকট্রনগুলোকেও দেখাতে হবে। খেয়াল করে দেখো যে অক্সিজেনের তো 8, তাহলে 2 আর 6, এই 6টা ইলেকট্রনের মধ্যে 2টো ইলেকট্রন অক্সিজেন শেয়ার করেছে, আর যে 4টে পড়ে থাকলো সেই 4টেই তো হচ্ছে এইগুলো, তাই না? এরও তাই। তাহলে সবথেকে বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন আছে সবাই কিন্তু, সবকটাকেই কিন্তু পরমাণু দিয়ে দিচ্ছে না, মানে আদান প্রদানের সময় আর কি, বন্ধন গঠনের সময়
সবকটা ইলেকট্রনকে ও ব্যবহার করছে না, কিছু ইলেকট্রন ওর যেরকম ছিল সেরকমই আছে, কিছু ইলেকট্রনও ব্যবহার করছে। এর ক্ষেত্রে যেমন 3টে ইলেকট্রন ব্যবহার করেছে, 2টো ইলেকট্রন ব্যবহার করেনি। ম্যাক্সিমাম টাইমেই এরকম হয়, যে ইলেকট্রনগুলোকে ওরা ব্যবহার করবে না, মানে যতগুলোকে ব্যবহার করবে না সেই সংখ্যাটা জোড় সংখ্যা হয়। যেমন দেখো এখানে 2টো, এখানে 4টে। ফ্লুরিনের ক্ষেত্রে 6টা ইলেকট্রন ব্যবহার করেনি, টোটাল 7টা ছিল, তার মধ্যে একটা ব্যবহার করেছে বন্ড তৈরি করার জন্য, 6টাকে ব্যবহার করেনি। তাহলে এই যে 2টো, 4টে বা 6টা, মানে এরকম জোড় সংখ্যাতেই সবসময় সেই ইলেকট্রনগুলো প্রেজেন্ট থাকে যারা হচ্ছে এক্সেস। এবার জোড় সংখ্যা প্রেজেন্ট বলেই আমরা ওগুলোকেও ইলেকট্রন জোড় বলতে পারি। আমি বলতে পারি এখানে এই নাইট্রোজেনটার একটা ইলেকট্রন জোড় পড়ে আছে, যে রিয়াকশানে মানে বন্ধন গঠনে অংশ নেয়নি। অক্সিজেনের 2টো ইলেকট্রন জোড় পড়ে আছে, প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর 2টো করে ইলেকট্রন জোড় পড়ে আছে যারা বন্ধনে অংশ নেয়নি। ফ্লুরিন পরমাণুর 3টে ইলেকট্রন জোড় পড়ে আছে যারা অংশ নেয়নি বন্ধন গঠনে। আর কিছু ইলেকট্রন জোড় যারা বন্ধন গঠন করে ফেলেছে, তাদেরকে এখন আর আমি ডট দিয়ে না দেখিয়ে বন্ড দিয়ে দেখাচ্ছি, লাইন দিয়ে দেখাচ্ছি। তাহলে ইলেকট্রন জোড় 2 রকমের হচ্ছে। আমরা একটাকে বলি বন্ধন জোড় বা বন্ড পেয়ার। বন্ধন জোড় কারা? যে ইলেকট্রন জোড়গুলো বন্ধন গঠন করছে। আর যারা এই যে বন্ধন গঠন করছে না, এদেরকে বলা হয় মুক্ত ইলেকট্রন জোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। নিঃসঙ্গ জোড় বা মুক্ত ইলেকট্রন জোড়, ইংরেজিতে আমরা বলি লোন পেয়ার অফ ইলেকট্রনস। লোন পেয়ার, একা একা রয়েছে। লোনলি মানে একা একা রয়েছে পেয়ারগুলো। কেন একা একা? কারণ তারা বন্ধন তৈরি করার জন্য আর কাউকে পায়নি, তারা ওই জন্য একা একা রয়ে গেছে। ঠিক আছে? তাহলে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কাকে বলে, বন্ধন জোড় কাকে বলে? নিশ্চয়ই বলা যাবে। কি বলবো? যে ইলেকট্রন জোড়গুলো পরমাণুর বাইরের কক্ষে থাকা সত্ত্বেও বন্ধন গঠনে অংশ নেয় না বা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না, তারা হচ্ছে নিঃসঙ্গ জোড়। ঠিক আছে? আর যে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে বন্ধন তৈরি হয়, সেগুলো হচ্ছে বন্ধন জোড়। ঠিক আছে? এইটা জানার পরে আমরা আরও বেশ কয়েকটা এক্সাম্পল দেখে নিই। দেখো, এরপরে আরও কয়েকটা এক্সাম্পল করব আমরা, যেমন HCl, H2O, অ্যামোনিয়া, ঠিক আছে, তারপরে কার্বন ডাইঅক্সাইড, ইথিলিন, অ্যাসিটিলিন। এই কটা এক্সাম্পল আমরা এখন এখানে করব। আবার সিমিলার কিছু এক্সাম্পল আছে যেগুলো তোমরা বাড়িতে করবে, আমি লিখে রাখছি এখানে। HF, H2S, PH3, PCl3, CS2, C2H6, এইগুলো তোমরা বাড়িতে লুইস ডট গঠন আঁকার চেষ্টা করবে। ঠিক আছে? সিমিলার এগুলোর মতোই, খালি একটাই আলাদা আছে, C2H6। এটা এখানকার কোনোটার সঙ্গেই মেলে না, বাদবাকি প্রত্যেকটা এখানকার একটার সঙ্গে মিলবে। আচ্ছা, তাহলে আমি যদি HCl করি, HCl এর লুইস ডট স্ট্রাকচার। প্রথম কথা আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই যৌগগুলো তৈরি করতে যে যে মৌলগুলো লাগছে, ঠিক আছে, হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, এই 5টা লাগছে এখানে সব কটা করতে। তাহলে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, এই 5 জনের আমি আগে ইলেকট্রন বিন্যাস লিখে রাখবো। ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস লিখে রাখলে কী হবে, এর তো একটাই ইলেকট্রন, 2 4, 2 6, 2 5 এবং 2 7। ইলেকট্রন বিন্যাস লিখে রাখলে আমাদের এটা করতে সুবিধা হবে। কেন সুবিধা হবে? একটু আগেই বললাম যে পরমাণুর সবথেকে বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো, তারাই বিক্রিয়ায় অংশ নেয়। এবার যখন আমি HCl করছি, আমাকে দেখতে হবে যে, লিখেই তো রেখেছি, আমাকে দেখতে হবে যে H এবং Cl এদের বাইরের কক্ষে কত করে ইলেকট্রন আছে। হাইড্রোজেনের একটা আছে, হাইড্রোজেন
রাসায়নিক বন্ধন তৈরি করার পরে তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন বানাতে চায়? দুটো, দ্বৈত সূত্র বা ডুপ্লেট সূত্র অনুযায়ী। তাহলে দুটোর জন্য দুটো করতে গেলে ওকে কী করতে হবে? একটা ইলেকট্রন শেয়ার করতে হবে। আচ্ছা, মানে দুটোর থেকে অ্যাকচুয়ালি মানে বাইরের কক্ষে যটা ইলেকট্রন করতে চায় তার থেকে কতগুলো কম আছে সেটা আমরা কাউন্ট করব। তো যদি বাইরের কক্ষে দুটো ইলেকট্রন বানাতে চায় তাহলে ওর আছে কতগুলো কম আছে? একটা কম আছে। তো যতগুলো কম থাকবে ততগুলো ও ইলেকট্রন দান করবে, মানে ইলেকট্রন শেয়ার করবে ততগুলো। ঠিক আছে। ক্লোরিন সব থেকে বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, ও বাইরের কক্ষে কটা ইলেকট্রন করতে চায়? 8টা চায়। কেন? 8টা হলে 8 আর 2 10টা, মানে নিয়ন সরি একটু ভুল করেছি, এটা 287 অ্যাকচুয়ালি। তখন ওর বাইরের কক্ষে হয়ে যাবে 18টা ইলেকট্রন, অর্থাৎ আর্গন গ্যাসের মতন হয়ে যাবে, নিষ্ক্রিয় গ্যাসের মতন হয়ে যাবে। তাহলে 8টা থেকে কটা কম আছে? একটা। তো যতগুলো কম থাকবে ততগুলো ও বন্ড তৈরি করবে, মানে ততগুলো ইলেকট্রন ও শেয়ার করবে। ঠিক আছে। তো এই যতগুলো ইলেকট্রন শেয়ার করবে সেইটাকে আমরা, সেই ইলেকট্রন সংখ্যাটাকে, প্রথম কথা ইলেকট্রনকে এরকম ডট দিয়ে দেখাবো, আর দ্বিতীয় কথা সেই ইলেকট্রনটাকে এরকম এদের মুখোমুখি রাখবো, মুখোমুখি। ঠিক আছে। কিন্তু লিখতে হবে ক্লোরিন পরমাণুর সঙ্গে যতগুলো বাইরের কক্ষে ইলেকট্রন আছে সবগুলোকেই, যেমনটা করছিলাম এর আগেও। তো সেই ইলেকট্রনগুলোকে আমি আবার একটা আলাদা কালি দিয়ে দেখালাম। কেন দেখালাম দেখো। এবার কি হচ্ছে, এরা যখন কম্বাইন করবে তখন হাইড্রোজেন আর ক্লোরিনের এই যে ইলেকট্রনগুলো, এইটা এবং এটা, এই দুটো ইলেকট্রন জোড় তৈরি করবে। তাহলে এরকমভাবে লিখলাম। আর ক্লোরিনের যে এক্সট্রা ইলেকট্রনগুলো সেইগুলোকে আমি এখানে লিখলাম। ঠিক আছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের 2খানা ইলেকট্রন কমপ্লিট হয়ে গেল এবং ক্লোরিনের 8টা ইলেকট্রন কমপ্লিট হয়ে গেল, অক্টেট হয়ে গেল। এবং ফাইনালি আমরা পেয়ে গেলাম যৌগ, তার নাম হচ্ছে H সিঙ্গেল বন্ড Cl। এই যে ইলেকট্রন জোড়, যেটা কমন ইলেকট্রন জোড়ের বদলে পরের লাইনে আমরা একটা ড্যাশ দেবো, মানে সিঙ্গেল বন্ড বা এক বন্ধন দিলাম। আর ক্লোরিনের এই যে ইলেকট্রনগুলো, এগুলো রয়ে গেল, এগুলো হচ্ছে কি না, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? 3টে, তাই না? 1 জোড়া, 2 জোড়া এবং 3 জোড়া, 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন। ঠিক আছে। এবার আচ্ছা, আরও 2-একটা এক্সাম্পল করিনি, তারপরে একটা কথা বলছি। H2O, জলটা করিনি। জলের মধ্যে একটা অক্সিজেন পরমাণুর দুপাশে দুটো হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে একটা অক্সিজেন পরমাণু, তার দুপাশে 2খানা হাইড্রোজেন পরমাণু থাকে। অক্সিজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 6টা। তাহলে আমাকে এখানে 6টা ইলেকট্রন দেখাতে হবে। 6টা ইলেকট্রন ও কটা করতে চায়? দুটো। তার মানে দুটো ও এক বন্ধন তৈরি করবে বা দুটো বন্ধন তৈরি করবে। দুটোর একটা হচ্ছে এর সঙ্গে আর একটা এর সঙ্গে। ঠিক আছে। তাহলে যেহেতু এদের সঙ্গে একটা করে বন্ড করবে, তাই এদের মুখোমুখি একটা করে ইলেকট্রন দেবো। ঠিক আছে। ধরো হাইড্রোজেন হচ্ছে, ইলেকট্রন হচ্ছে এটা, তাহলে মুখোমুখি ইলেকট্রন হলো। এই দুটো ইলেকট্রন মিলে কী করবে? জোড় তৈরি করবে। এবার অক্সিজেন দুটো বন্ড বানাবে, কারণ ওর 6টা ইলেকট্রন আছে, 8টা করতে হবে, দুটো বন্ড বানাবে। সেই দুটো বন্ড বানানোর জন্য এই দুটো ইলেকট্রন। আর বাকি থাকলো কটা? 6টার মধ্যে 4টে। সেই 4টেকে আমি আবার উপরের দিকে লিখে দিলাম, এই দুটো আর এই দুটো, 4টে হয়ে গেল। ঠিক আছে। এবার যখন এরা কম্বাইন করছে তখন কীরকম হচ্ছে দেখো দেখতে। কম্বাইন করার পরে এইভাবে লিখলাম, দুটো আর এই দুটো, 4টে এইখানে চলে গেল, পড়ে থাকলো এইখানে। এইভাবে এরা ইলেকট্রন জোড় গঠন করে ফেললো, এই হয়ে গেল জোড়। তাহলে এইবার হাইড্রোজেনের তো 2খানা ইলেকট্রন হয়ে গেল, এটারও 2খানা ইলেকট্রন হয়ে গেল, আর এই অক্সিজেনের সব মিলিয়ে 8খানা ইলেকট্রন হয়ে গেল, অক্টেট ফিল আপ হয়ে গেল। ঠিক আছে। 2, 4, 6, 8। তাহলে ফাইনালি দেখতে কীরকম হবে? জলের অণু কেমন দেখতে হবে? এই রকম। ঠিক আছে। আর এই অক্সিজেনের 2খানা নিঃসঙ্গ জোড় থেকে গেল। অনেকে দেখবে যে জলের গঠনটা এরকমভাবে লেখে। এখন তুমি যদি এরকম লেখো, মানে এখানে একটা ইলেকট্রন জোড়, এখানে একটা ইলেকট্রন জোড়, তুমি যদি এইভাবে লেখো তাহলে কেটে দেবে না কেউ, ঠিকই আছে, কারেক্ট। কিন্তু
যদি আমরা আরেকটু সূক্ষ্মভাবে বিচার করতে চাই তাহলে জলের অণুর গঠন অ্যাকচুয়ালি এরকম কৌণিক হয়, ঠিক আছে, অ্যাঙ্গুলার। এবং এই অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি। অ্যাকচুয়ালি জলের অণুতে এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয় না, ঠিক আছে, এটা 105.4 ডিগ্রি এরকম কাছাকাছি কিছু একটা হয়। তাই জন্য আমরা এরকম একটু কৌণিক মতো করে দেখালাম। আচ্ছা, অ্যামোনিয়াটা করে নিই তাহলে, তারপরে আমি বলছি আর একটা বক্তব্য। অ্যামোনিয়ার নাইট্রোজেন থাকে, আর নাইট্রোজেনের 3 দিকে 3টে হাইড্রোজেন থাকে। 3টে হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেন একটা করে বন্ড বা বন্ধন বানায়। একটা করে যদি বন্ধন বানায় তাহলে এদের প্রত্যেকের এই 3 জনের দিকে নাইট্রোজেনের একটা করে ইলেকট্রন দিতে হবে, যাতে করে নাইট্রোজেন এদের এই ইলেকট্রনের সঙ্গে বন্ডটা বানাচ্ছে, এটা যাতে বোঝাতে পারি আমি। এখন নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কটা? 5টা। তাহলে 3টে লিখেছি, আরও 2টো উপরে লিখে দিলাম, এগুলো হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যারা রিয়াকশান করছে না, ঠিক আছে। এবার যখন এরা পরস্পর মিলিত হলো তখন এরকম দেখতে হলো। নাইট্রোজেন হাইড্রোজেন 3খানা লিখলাম, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টাকে আগে আলাদা করে দিলাম, ঠিক আছে। আর এইখানে 3খানা বন্ধন জোড় বুঝিয়ে দিলাম, 3খানা বন্ধন জোড়। তাহলে নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন এইবার হয়ে গেল 8টা। এর 2টো, এরও 2টো, আর এরও 2টো। তাহলে ওভারঅল দেখতে কেমন হয়ে গেল? এরকম প্রত্যেকটা ইলেকট্রন জোড়ের বদলে একটা করে বন্ড দিয়ে দিলাম, আর উপরের 2খানা থেকে গেল। এবার একটা জিনিস এখানে কোয়েশ্চেন পরীক্ষা এরকম আসতে পারে, সেটা হচ্ছে যে এরকম একটা কোনো যৌগের নাম বলে দেবে, HCl বা H2O বা অ্যামোনিয়া বা আরও যা আছে, দিয়ে বলবে এর মধ্যে এই অণুটার মধ্যে একটা অণুতে টোটাল কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, বা একটা অণুতে একটা পার্টিকুলার পরমাণুর নাম বলে দেবে। যেমন ধরো বললো অ্যামোনিয়াতে নাইট্রোজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা আছে। এবার যদি তোমাকে MCQ কোয়েশ্চেন দেয় নাইট্রোজেনের একটা অণুতে, অ্যামোনিয়ার একটা অণুতে নাইট্রোজেন পরমাণুতে কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাহলে তো আমাকে রাফে এই সমস্ত করতে হবে, তাই না? তো এইসব না করে আমি কী করে বুঝবো? কী করে দেখো, যদি আমাকে বলা হয় যে আমি এটা মুছছি, আগে আমার কাজ হচ্ছে কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বের করা। আমি আগে দেখে নিই আনসারটা কত। নাইট্রোজেনের কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? একটাই। অক্সিজেনের কটা আছে? 2টো জলের মধ্যে, তাই তো। HCl ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা আছে? 3টে। তাহলে আমি যদি এখানে লিখি যে যৌগ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এখন এই 3টে এক্সাম্পলে কিন্তু কেবলমাত্র ক্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেনেরই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, হাইড্রোজেনের কখনোই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে পারে না। তাহলে যৌগটা যখন অ্যামোনিয়া তখন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা? একটাই, যেটা কার আছে? নাইট্রোজেনের। যৌগটা যখন জল তখন 2টো, আর যৌগটা যখন HCl তখন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কটা? 3টে, ঠিক আছে। এবার এটা আমি এই লুইস ডট গঠন না করে আমি কি করে বুঝবো? MCQ কোয়েশ্চেনের জন্য তো আর অত সময় নষ্ট করা যাবে না, শর্টকাটে আমাকে বুঝতে হবে। তাহলে কী করে বুঝবো? প্রথম কথা এটা মাথায় রাখবো যে হাইড্রোজেনের কখনোই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে না, ঠিক আছে, যে কোনো যৌগে। সেটা আগে লিখে দিই আমরা এখানে। হাইড্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে না, ঠিক আছে। এখন যদি আমি নাইট্রোজেন, অক্সিজেন বা ক্লোরিন বা ফ্লোরিন বা আরও যারা আছে, ফসফরাস, আমি যদি এদের যারা পর্যায় সারণীতে গ্রুপ 13 থেকে 17-এর মধ্যে থাকে, তারা যখন যৌগ তৈরি করে তাদের মধ্যে সাধারণত যারা গ্রুপ 15 থেকে 17-এর মধ্যে থাকে, আবার আমি রিপিট করছি, সাধারণত যারা গ্রুপ 15 থেকে 17-এর মধ্যে থাকে, আমি লিখি 15, 16, 17, এই মৌলদের কি থাকে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে যখন এরা
যৌগ গঠন করে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রথম ট্রিক। যদি কার্বন থাকে, আমরা মিথেনের এক্সাম্পল করিনি, আমরা এখানে মিথেনটাকে অ্যাড করে দিই CH4। মিথেন যখন আমরা করবো তখন দেখবো কার্বনের কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। এখন কি করে আছে বা নেই বুঝবো। নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন কটা দেখো, 5টা, অক্সিজেনের 6টা, বাইরের কক্ষের ইলেকট্রনটা দেখতে হবে কটা আছে, 7টা। ফসফরাসের 5টা হয়, ফসফরাস নাইট্রোজেনের ঠিক নিচে থাকে পর্যায় সারণীতে। কার্বনের লাস্ট কক্ষে 4টে। এইবার যে যৌগটার কথা বলা হচ্ছে, যেমন ধরো এখানে অ্যামোনিয়ার কথা বলা হচ্ছে, অ্যামোনিয়াতে নাইট্রোজেন কটা বন্ড করেছে, যৌগটা যে স্ট্রাকচারটা যে ছবিটা হলো সেটা মনে করার চেষ্টা করো। নাইট্রোজেন আর 3 দিকে 3টে হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে কটা বন্ড করেছে, 3টে বন্ড। এক একটা বন্ডের মধ্যে কটা ইলেকট্রন আছে, এক একটা এই দাগ মানে তো এক একটা ইলেকট্রন জোড় না, ইলেকট্রন জোড় মানে 2টো ইলেকট্রন, তাই তো? তো যাই হোক, এবার এই 2টো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন দিয়েছে হাইড্রোজেন আর একটা দিয়েছে নাইট্রোজেন, দুজন মিলে শেয়ার করেছে। তাহলে যতগুলো বন্ড তৈরি হয়েছে নাইট্রোজেন ততগুলো ইলেকট্রন দিয়েছে। ক্লিয়ার? যতগুলো বন্ড তৈরি হয়েছে, 3টে বন্ড তৈরি হয়েছে, তো নাইট্রোজেন 3টে ইলেকট্রন দিয়েছে। তাহলে 3টে ইলেকট্রন যদি দেয় তাহলে পড়ে থাকে কটা, 2টো। জলের গঠন দেখো, জলের গঠন এরকম, 2টো বন্ড। তাহলে অক্সিজেন 2টো বন্ডে একটা করে ইলেকট্রন দিয়েছে, 2টো ইলেকট্রন দিয়েছে। 2টো ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে পড়ে থাকে কটা, 4টে। Cl, এই যে HCl দেখো, HCl এরকম ছিল দেখতে। তা ক্লোরিন কটা বন্ড করেছে, একটা বন্ড করেছে মানে একটা ইলেকট্রনও দিয়েছে বন্ডের মধ্যে। টোটাল ইলেকট্রন 7টা, একটা দিয়ে দিয়েছে, পড়ে আছে কটা, 6টা ইলেকট্রন। F, এই HCl আর এই যে HF সেম একই, তাহলে ফ্লুরিনও একটা ইলেকট্রন দেবে, পড়ে থাকবে কটা, 6টা। ফসফরাসের ক্ষেত্রে এখানে কোন যৌগ সেটা, আমি যেমন ওখানে PCl3 লিখেছি, তাহলে PCl3 যদি হয় তাহলে 3খানা Cl এর সঙ্গে ফসফরাস বন্ড করবে, ঠিক আছে? এবার ফসফরাসের ক্ষেত্রে এখানে আমাকে কিন্তু মেনশন করে দিতে হবে, কি মেনশন করে দিতে হবে, কোন যৌগ সেটা মেনশন করে দিতে হবে। আমি এখানে ধরে নিচ্ছি PCl3 কথাই আমরা বলছি। তাহলে 3টে বন্ড করেছে মানে 3টে ইলেকট্রন ফসফরাস দিয়েছে সেখানে, তাহলে পড়ে থাকলো কটা, 2টো। কার্বন টোটাল ইলেকট্রন 4টে, সব থেকে বাইরের কক্ষে 4টে ইলেকট্রন। যখন ও CH4 তৈরি করবে, CH4, তখন একটা কার্বনের সঙ্গে কটা হাইড্রোজেন জুড়বে, 4টে হাইড্রোজেন। তাহলে 4টে হাইড্রোজেন যদি বন্ড করে একটা করে কার্বনের সঙ্গে, মানে এরকম দেখতে হয়, CH4 দেখতে এরকম হয়। কার্বন প্রত্যেকটা হাইড্রোজেনের সঙ্গে একটা করে বন্ড করেছে, তাহলে 4টে বন্ডে কার্বন কটা ইলেকট্রন দিয়েছে, 4টে দিয়ে দিয়েছে, 4টেই আছে, 4টেই দিয়ে দিয়েছে, পড়ে আছে কটা, 0। এবার এই পড়ে আছে যতগুলো সেইটাকে দেখতে হবে। যতগুলো ইলেকট্রন পড়ে আছে, 2টো ইলেকট্রন যদি পড়ে থাকে তাহলে আমি কি বলবো, ক জোড়া ইলেকট্রন পড়ে আছে, 1 জোড়া, তাই না? 2টো ইলেকট্রন মানে একটা ইলেকট্রন জোড়, তাই না? তার মানে ইলেকট্রন পেয়ার কটা পড়ে আছে, যেটাকে আমরা লোন পেয়ার বলছিলাম, নিঃসঙ্গ জোড়কে লোন পেয়ার বা LP এই সাইন দিয়ে প্রকাশ করে। তাহলে একটা আছে। অক্সিজেনের 4টে ইলেকট্রন পড়ে আছে মানে 2টো ইলেকট্রন জোড় পড়ে আছে। কোথায়, মানে কোন যৌগে, যৌগটাকে মেনশন করতে হয়, ঠিক আছে? 6 মানে 3টে, HCl এ ক্লোরিনের 3টে, HCl এ ক্লোরিনের 3টে নিঃসঙ্গ জোড়, হাইড্রোজেনের 0। সুতরাং HCl অণুর মধ্যে টোটাল ইলেকট্রন জোড় 3টে। এখানেও 3টে, HF এ, এখানে একটা, তাই না? PCl3-তে একটা, আর মিথেনে হচ্ছে 0টা। মিথেন অণুতে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, ঠিক আছে? তাহলে আমি লুইস ডট স্ট্রাকচার না এঁকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কীভাবে কাউন্ট করে সেটা পেয়ে গেলাম। আবার বলছি, সেই সমস্ত মৌলগুলির নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে যারা পর্যায় সারণীতে গ্রুপ 15, 16 এবং 17তে অবস্থান করে। কার্বন গ্রুপ 14তে থাকে, গ্রুপ 14-এ থাকে, তাই ওর কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। ফসফরাস এবং নাইট্রোজেন গ্রুপ 15-এ, অক্সিজেন গ্রুপ 16 এবং ক্লোরিন ফ্লুরিন গ্রুপ 17 হ্যালোজেন,
এদের একটা দুটো বা তিনটে ইলেকট্রন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে। ঠিক আছে, কী করে বুঝবো আবারও বলে দিচ্ছি একবার লাস্ট, সেটা হচ্ছে যে কতগুলো বন্ড তৈরি করছে সেটা দেখব। বাইরের কক্ষের মোট ইলেকট্রন মাইনাস যতগুলো বন্ড তৈরি করেছে, বিয়োগফলটা দেখব, বিয়োগফল যা হবে তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই পেয়ে যাবো লোন পেয়ারের সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এরকম অনেক যৌগ থাকতে পারে যেখানে এই প্রত্যেকটা এক্সাম্পলে আমরা দেখলাম যে একটা পরমাণুর নিঃসঙ্গ জোড় আছে আর একটা নেই, কিন্তু যদি যৌগটা এরকম হয় NCl3, তাহলে একটা নাইট্রোজেন আর 3টে Cl। ঠিক আছে, নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন কটা বাইরে? 5টা। কটা বন্ড করেছে? 3টে। ইলেকট্রন পড়ে আছে কটা? 5 - 3 মানে 2টো। ক্লোরিনের বাইরে 7টা, বন্ড করেছে কটা? 1টা। পড়ে আছে কটা? 6টা। তাহলে 2 4 6, 2 4 6, এখানেও 2 4 অ্যান্ড 6। টোটাল ইলেকট্রন কাউন্ট করো, মানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি বলি তাহলে 1 2 3 9টা আর একটা 10টা, তাহলে 10টা লোন পেয়ার, 10টা লোন পেয়ার মানে 10টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিন্তু একটা NCl3 পরমাণুতে আছে। এরকম নয় যে খালি বাইরের যে পরমাণুগুলো আছে সেখানেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে, বা ভেতরে যে আছে খালি তারই থাকবে, মানে মাঝখানে যে আছে তারই থাকবে, এরকম না। যা খুশি হতে পারে সেটা ডিপেন্ড করবে। আবারও দেখো নাইট্রোজেন গ্রুপ 15 আর ক্লোরিন গ্রুপ 17, তাহলে দুজনেরই ইলেকট্রন জোড় থাকার কথা এবং সেটাই আছে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তাহলে আমরা যদি বলি NCl3 যৌগে লোন পেয়ার আর বন্ড পেয়ার মানে যারা বন্ধন জোড় তৈরি করছে, বন্ড তৈরি করছে যারা, এবারে একটা বন্ডে কটা ইলেকট্রন আছে? একটা যেরকম দাগ দেওয়া মানে একটা বন্ড, মানে কটা ইলেকট্রন? 2টো ইলেকট্রন নিশ্চয়ই। একটা নাইট্রোজেন দিয়েছে আর একটা ক্লোরিন দিয়েছে, তো 2টো ইলেকট্রন, তাহলে একটা বন্ড মানেও 2টো ইলেকট্রন, তাই জন্য ওটাকে বন্ড পেয়ার বলা হচ্ছে। তাহলে এই একটা বন্ড মানে একটা বন্ড পেয়ার, 1 2 3টে, তাহলে টোটাল 3খানা বন্ড পেয়ার আর 10খানা লোন পেয়ার। ঠিক আছে, আর একটু ভালো কোয়েশ্চেন যদি হয় তাহলে এরকম দিতে পারে, এই যৌগে বন্ড পেয়ার এবং লোন পেয়ারের সংখ্যা যথাক্রমে 10 এবং 3, 3 এবং 10, 5 এবং 4, এরকম 3-4টে অপশান থাকবে। ঠিক আছে, সেই হিসাবে আমরা বের করতে পারি। যেমন ধরো আমি যদি বলি যে এই যৌগটার মধ্যে H2O-তে বন্ড পেয়ার কটা? 2টো, কারণ 2টো বন্ড আছে, যতগুলো বন্ড সেটাই বন্ড পেয়ার। আর লোন পেয়ার কটা? লোন পেয়ারও 2টো। অক্সিজেনের 2খানা লোন পেয়ার থাকে, ছবিটা এখানে মুছে দিয়েছি, তোমরা দেখে নাও, আগের খাতায় নিশ্চয়ই করা আছে। তাহলে এইভাবে একটা যৌগের মধ্যে লোন পেয়ার বন্ড পেয়ার কটা আছে এরকমও MCQ কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর যে কটা এক্সাম্পল বাকি থাকলে একটু দেখে নিই ঝটপট করে। বাকিগুলোর আমি আর পুরো ফরমেশন দেখাচ্ছি না, আমি সিম্পলি বলে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কী করে করবে। দেখো CO2 যৌগে কার্বন মাঝখানে থাকে, অক্সিজেন 2খানা দুদিকে থাকে। এবার কার্বনের কটা ইলেকট্রন? 4টে। কটা হতে হবে? 8টা, অষ্টক পূর্তি হতে গেলে, তাহলে 4টে ইলেকট্রন শর্ট আছে, সুতরাং 4খানা বন্ড করবে। ঠিক আছে, অক্সিজেনের 6টা ইলেকট্রন বাইরে, 8টা হতে গেলে 2খানা দরকার, 2টো বন্ড করবে। তাহলে 2টো বন্ড যদি করে তাহলে 2খানা ইলেকট্রনকে এখানে রাখলাম আর বাকি এদিকে রাখলাম, এরও তাই, 2খানাকে এখানে রাখলাম। কেন 2খানাকে এখানে রাখলাম? কারণ কার্বন তো 4টে বন্ড করবে, কার্বনের ইলেকট্রন আছে 4টে, ও 8টা বানাতে চায়, তাহলে 4টে বন্ড করতে হবে ওকে, কারণ 4টে ইলেকট্রন ও আরও ওকে শেয়ার করতে হবে। এখন ওর তো আছে কটা ইলেকট্রন? 4টে, তাহলে 4টেই ও শেয়ার করে দেবে। 2টো শেয়ার করে দেবে ডান দিকের অক্সিজেনটার সঙ্গে, আর 2টো শেয়ার করে দেবে এদিকের অক্সিজেনটার সঙ্গে। শেয়ার যদি করে দেয় তারপরে দেখো এই অক্সিজেনের 8টা হয়ে গেল, এই অক্সিজেনেরও এইভাবে 8টা হয়ে গেল, আর এই মাঝখানের জনের 4টে নিজের আর 2টো এখান থেকে পেয়েছে, সব মিলিয়ে কিন্তু 8খানা হয়ে গেল। সুতরাং দেখতে হয়ে যাবে এরকম, এই 2খানা ইলেকট্রন জোড়ের বদলে 2টো বন্ড, মানে ডাবল বন্ড হয়ে গেল, CO ডাবল বন্ড এখানে। আর অক্সিজেনের যে লোন পেয়ারগুলো আছে সেইগুলোকে দেখিয়ে দিতে হবে। দেখো আবারও কার্বন গ্রুপ 14 এলিমেন্ট, গ্রুপ 14 বলে ওর কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই,
কী করে বুঝবেন? এই 4টে ইলেকট্রন লাস্টের কক্ষে আছে, 4টেই বন্ড করে ফেলেছে, তাহলে পড়ে থাকলো 0, সুতরাং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 0। ঠিক আছে? আর কি আছে দেখো, C2H4 আছে। C2H4 মানে হচ্ছে ইথিলিন। ইথিলিন কেমন দেখতে হয়? ইথিলিনে দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে। এখানে যেমন কার্বন অক্সিজেন ডাবল বন্ড, তেমনি এখানে কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে এইভাবে আর লিখতে হবে ইলেকট্রনগুলোকে, দুটো কার্বনকে দুটো আলাদা কালি দিয়ে দেখাই। তাহলে এই হচ্ছে দুখানা ইলেকট্রন কার্বনের, আর এইদিকে দুটো এইভাবে দেখালাম। ঠিক আছে? এটারও দুটো ইলেকট্রন এইখানে দেখালাম যাদের মধ্যে বন্ড হবে, আর দুটো এইভাবে দেখালাম কেন ফাঁকা দিয়ে? কারণ আমি এইখানে হাইড্রোজেন দেখাবো। হাইড্রোজেনেরও একটা করে ইলেকট্রন আছে। হাইড্রোজেন তাদের এই ইলেকট্রনটা কার্বনের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে? তাহলে দেখো, হাইড্রোজেনের এই দুখানা হয়ে গেল ইলেকট্রন, এটারও দুখানা হয়ে গেল, দুখানা, এবং এটারও দুখানা হয়ে গেল। এই কার্বনটার দেখো কটা ইলেকট্রন? এই নীল রঙের তো নিজের আছে 4টে, 5টা 6টা, আর এখানে 7টা 8টা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কার্বনের 8টা ইলেকট্রন দেখাবো। আবারও দেখো, 2, 4, 6, 8টা, আর এই কার্বনটার 2, 4, 6, 8টা। আমরা এইভাবে কার্বনটার এই যে 8খানা ইলেকট্রন হয়ে গেল। সুতরাং পুরো ব্যাপারটা এরকম দাঁড়াবে, সি ডাবল বন্ড সি, আর এইখানে সিঙ্গেল বন্ড দিয়ে চারদিকে 4টে হাইড্রোজেন। ঠিক আছে? বোঝা যাচ্ছে নিশ্চয়ই? দেখো, এগুলো কী হবে, নিজেকে এগুলো বাড়িতে বারবার করে প্র্যাকটিস করতে হবে। যে কটা এখানে দিয়েছি প্লাস যে কটা ওইখানে আছে, আরও 2-1টা আগে করেছি, সব কটা বাড়িতে নিজেরা 1বার 2বার 4বার করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে, নিজে হাতে প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো করতে পারবে না। এমনি দেখে হয়তো অনেক সোজা লাগবে, কিন্তু নিজে হাতে করতে গিয়ে দেখবে অসুবিধা হচ্ছে। এবার সেই অসুবিধাটা দূর হবে যদি তুমি বারবার করে প্র্যাকটিস করো, তাহলেই। তার আগে কিন্তু হবে না। ঠিক আছে? এটা মুছে দিই। আর 2-1টা বাকি আছে আমাদের, ইথিলিন আর মিথেন বাকি আছে। দেখো, মিথেনটা তো বলেই দিলাম একটু আগেই আমি, সেটা হচ্ছে যে কার্বন আর তার চারদিকে 4খানা হাইড্রোজেন। ঠিক আছে? এবার কার্বন 4 জনের সঙ্গে 4টে বন্ড করবে, এবং কার্বনের ইলেকট্রন তো আছে 4টেই ইলেকট্রন আছে লাস্টে, এবং 4টে বন্ড করে দেবে। সুতরাং আর কোনো ইলেকট্রন থাকবে না, এক্সেস, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে না। আচ্ছা, তাহলে এই 4টেকে এই 4 দিকে দিচ্ছি আমি এইভাবে। ঠিক আছে? হাইড্রোজেনের ইলেকট্রন, এটাকে একটু উপরে লিখি। ঠিক আছে? এবার এখানে আর এখানে 4টে বন্ড হবে। তাহলে কার্বনের এই হয়ে গেল অক্টেট। দেখো, এই 8খানা ইলেকট্রন হয়ে গেল। হাইড্রোজেনের এই 2খানা হয়ে গেল, এইটার 2টো হয়ে গেল, আচ্ছা এইটার 2খানা হয়ে গেল এরকম, আর এটারও 2খানা হয়ে গেল। ফাইনালি দেখতে এরকম হবে, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোজেন। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় টোটাল 0, হাইড্রোজেনেরও থাকে না, কার্বনেরও থাকে না। ঠিক আছে? আর লাস্ট একটা বাকি আছে C2H2, এটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনে কী হয়, দুটো কার্বনের মাঝখানে ট্রিপল বন্ড থাকে। যেরকম নাইট্রোজেন অণুতে দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে ট্রিপল বন্ড থাকে, এবং ট্রিপল বন্ড দেখানোর সময় আমরা এরকম করেছিলাম, 3খানা ইলেকট্রনকে পরপর লিখেছিলাম। নিশ্চয়ই তোমাদের নাইট্রোজেনের এক্সাম্পলটা একটু উল্টে দেখো, দেখবে এরকমই রয়েছে। এখন কার্বনের 4টে করে ইলেকট্রন, তো 4টে দিয়ে দিলাম। আর আছে কি হাইড্রোজেন, হাইড্রোজেনের 1টা করে ইলেকট্রন, এই একটা আর এই একটা। এবার হাইড্রোজেন তো এই ডুপ্লেট হয়ে গেল। ঠিক আছে? কার্বনের হয়ে যাবে অক্টেট। কী করে অক্টেট হবে দেখো, এই 4টে তো কার্বনের নিজস্ব ইলেকট্রন, 5টা, আর এই 6, 7, 8। তাহলে এই হয়ে গেল ডান দিকের কার্বনটার অক্টেট, এই কার্বনটার। আর এই কার্বনটার এই 3টে আর একটা 4টে নিজের, একটা 5টা, আর এই 3টে 8টা। তাহলে এই হয়ে গেল 3, 3, 6, 7, 8। এই হয়ে গেল ওর
অক্টেট। অর্থাৎ পুরো ব্যাপারটা দেখতে এরকম হবে। এই জায়গাটা হচ্ছে, এটাকে এরকমভাবে লিখতে পারি, যাই হোক দেখতে ভালো লাগবে এরকম রাখলে। তাহলে এই তিনটে হয়ে গেল ট্রিপল বন্ড, এদিকে একটা সিঙ্গেল বন্ড, এদিকে একটা সিঙ্গেল বন্ড, এই হয়ে গেল অ্যাসিটিলিন। ঠিক আছে, তাহলে লুইস ডট স্ট্রাকচার রাখতে গেলে আমাদের কি দরকার? আমাদের যে পরমাণুগুলো অংশ নিচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস দরকার, তাদের শেষ কক্ষে কত ইলেকট্রন আছে সেটা জানা দরকার, এবং শেষ কক্ষে যতগুলো ইলেকট্রন আছে অক্টেট ফিল আপ করতে গেলে আর কতগুলো ইলেকট্রন দরকার এইটা জানতে হবে। এই যতগুলো ইলেকট্রন আরও দরকার ততগুলোই ও বন্ড তৈরি করবে এবং ততগুলো ইলেকট্রনও শেয়ার করবে। এইটা যদি বুঝতে পারা যায় তাহলে এই সমস্ত এক্সাম্পল তুমি আবার নিজেই করতে পারবে। আমি বলবো পাশাপাশি ওইদিকে যে এক্সাম্পলগুলো লেখা আছে ওগুলোও নিজেরা চেষ্টা করবে। ওকে, তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে, আজকে সমযোজী বন্ধনটা শেষ হলো না, নেক্সট ভিডিওতে আমরা সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য এইগুলো আলোচনা করব এবং এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে পরীক্ষায় কী ধরনের কোয়েশ্চেন্স এর আগে এসছে বা আসতে পারে সেই সংক্রান্ত একটু আলোচনা করে এই চ্যাপ্টার নেক্সট ভিডিওতে আমাদের শেষ হবে। ঠিক আছে, তবে যাওয়ার আগে আরও একবার বলি যে তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো তাড়াতাড়ি পেতে পারো এবং ভিডিওগুলো খুব মন দিয়ে দেখতে থাকো। আজকে এইটুকুই, টাটা।